আসসালামু আলাইকুম। গল্প কাজরেখা লেখনীতে তানজিনা ইসলাম স্রোতস্বিনী পর্ব ২৬। চাঁদনির ঘুম ভাঙার পর দেখল টটিনি এসেছে, বসে আছে ওর পাশে। চাঁদনি চোখ কষলে উঠে বসল, ঘুমো ঘুমো স্বরে ডাকলো, আপু। টটিনি ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। উঠে গেছো তুমি? তোমাকে পড়াতে এসেছিলাম, এদিকে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো। চাঁদনি লজ্জা পেল। তটিনী বিছানার হেডবোর্ডের সাথে বালিশ সেট করে দিল। চাঁদনি হেলান দিয়ে বসে বলল, কখন এসেছ আপু? বেশিক্ষণ হচ্ছে না। এভাবে জ্বর বাঁধালে কি করে? চাঁদনি কিছু বলল না। তটিনী ওর গালে হাত রেখে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওই বিয়াদবটাকে অনেক গালি দিয়েছি আমি। শয়তানটা নিজেকে কি যে মনে করে। চাঁদনি মলিন হাসল। আদার তক্ষুনি কক্ষে ঢুকলো, ওর হাতে নাস্তার ট্রে। আদার কখনো ওর ফ্রেন্ডের জন্য এক পদের নাস্তা বানাতে পারে না, ওকে ৩-৪ রকমের পদ বানাতেই হবে, মাস্ট। পরিস্থিতি যেমনই হোক না কেন, ওর ফ্রেন্ডরা ওর হাতে বানানো খাবার খেতে খুব বেশি পছন্দ করে। আদারের রান্নাগুলো খুব মজাদার হয়। আদার সাইড টেবিলের ট্রে রেখে বলল, দর, যা যা খেতে চেয়েছিলি। ও চাঁদনি, উঠে গেছো? হ্যাঁ, আজকে তো ও পড়বে না, তাই না? তটিনী বলল। আদার চেয়ারের উপর পা তুলে বসল, দুই পাশে মাথা নেড়ে বলল, না, কি করে ও পড়বে? দাঁড়াতে পর্যন্ত পারতেছে না। সুস্থ হোক তারপর। তোকে যে আসতে বলেছিলাম সেটাও ভুলে গেছি আমি। আমার কাল রাতে মনে পড়ল, আসলে এর আগে কখনো স্টুডেন্ট পড়ায়নি তো। কয়েকদিন পর থেকে মিড টার্ম, চাঁদনির কলেজেও হয়তো নোটিশ দিয়েছে। এখন আমারই টেনশন লাগছে, কি করে সিলেবাস শেষ করব। যে জ্বর উঠেছে এত সহজে তো সারবে না। বাচ্চা মেয়েটাকে দেখে তোর একটু মায়া হয়নি জানোয়ার? শেষের কথাটা রাগ নিয়ে বলল তটিনী। আদার জিভ দিয়ে গাল ঠেলে বলল, বেয়াদবি করেছে কেন আমার সাথে জিজ্ঞেস কর। তাই বলে এভাবে মারতে পারবি? আদার কিছু বলল না, চাঁদনির দিকে তাকালো। চাঁদনি অনেক আগে থেকেই তাকিয়ে আছে ওর দিকে। তটিনী চলে গেছে। অনেকক্ষণ বসে বসে গল্প করেছে ও চাঁদনির সাথে। চাঁদনি ব্রেকফাস্ট শেষ করে বসে আছে। ও মোবাইল দেখতে পারছে না। স্ক্রিনের দিকে তাকালেই চোখ জ্বলছে ওর। তাই আদার ওকে ক্লে আর স্লাইম এনে দিয়েছে। চাঁদনি সেগুলো নিয়ে খেলছে, ক্লে দিয়ে পুতুল বানাচ্ছে। ক্ষণকাল পরপর তাকাচ্ছে আদারের দিকে। আদার ওর মোবাইল নিয়ে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছে। চাঁদনি মোবাইল নিতে চাচ্ছে, আদার দিচ্ছে না। আমার মোবাইলে এতক্ষণ ধরে কি দেখছো তুমি? আদার মাথা তুলে তাকালো চাঁদনির দিকে, আবারও মোবাইলে মনোযোগ দিয়ে বলল, তোদের গ্রুপের কাহিনী দেখছি। চ্যাটিং করছো ওদের সাথে? না, জাস্ট ওদের মেসেজগুলো দেখছি। ওরা কি সারাক্ষণই ওই ছেলেটাকে নিয়ে কথা বলে? হাসনা আর বৃষ্টি বলে ওদের ক্রাশ। তোর, তুই পছন্দ করিস না এত সুন্দর একটা ছেলে? আদার বাস মানল। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো আদারের দিকে। আদার বলল, আনব্লক করে দিয়েছিস ওদেরকে? হুম। তুমি যদি বলো ওদেরকে ছাড়তে না পারলে তুমি আমাকে আবারও মারবা, তাহলে আমি আবার মার খাবো। তবুও আমি ওদের ছাড়তে পারবো না। এতটা ভালোবাসিস ওদের। কয়েকদিনই তো হলো ওদের সাথে পরিচয় হয়েছে তোর। এই অল্প সময়ে এতটা প্রিয় হয়ে গেছে ওরা তোর? প্রিয় হওয়ার জন্য কি খুব বেশি সময়ের দরকার আছে আদর ভাই? তাহলে তো আমিও তোমার প্রিয় হতাম। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি আমরা, অথচ তুমি আমাকে কতটা ঘৃণা করো। ওরা অ্যাটলিস্ট আমাকে কালির ড্রাম বলে না।
আমার গায়ের রং নিয়ে আমাকে প্রতি পদে পদে অপমান করে না, কটাক্ষ করে না, আমার কনফিডেন্স কমিয়ে দেয় না, উল্টো বাড়িয়ে দেয়। ওদের সামনে থাকলে আমি নিজেকে নিচু ফিল করি না। আমি ওদের সাথে যতক্ষণ থাকি আমার সময়টা খুব ভালো কাটে। ওরা আমাকে আমার কমতিগুলো নিয়েই ভালোবাসে। আদার ক্ষীণ স্বরে বলল, আমি তো তোকে ঘৃণা করি না সাদ। আমি তোকে কষ্টও দিতে চাই না। কিন্তু আমি নিজেই মানি আমি খুব টক্সিক। চাঁদনি আবারও ক্লে নিয়ে খেলনার জিনিস বানাতে শুরু করলো। আদার বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরগুলো পাইনি। শাড়ি কোথায় পেয়েছিস তুই? কেন বন্ধুদের সাথে ঘুরতে যাবি বলে ওই ছেলেটার সাথে দাঁড়িয়েছিলি? চাঁদনি স্বাভাবিক স্বরেই বলল, আমার ফ্রেন্ডরা ক্যাফেটেরিয়ার ভেতরেই ছিল, তুমি ওদের দেখোনি। ভাইয়াটার সাথে আমি একা যাইনি, আমার বন্ধুরাও গিয়েছিল। আমার ফ্রেন্ডের বড় ভাই ছিল, আমি যেতে চাইনি, ওরা জোর করে নিয়ে গেছে। উনি আমাকে ক্যাব ঠিক করে দিচ্ছিল। উনি আমার জন্য যে কনসার্ন দেখিয়েছে, হাসনা আর বৃষ্টির জন্যও সেম কাজ করতেন। যেহেতু আমরা তার বর্ষায় গিয়েছিলাম, এখানে আমার জন্য আলাদা করে কিছু করেনি। তোমার ভাবনাগুলো বেশি নেগেটিভ আদার ভাই। আদার সরু চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি খুব নেগেটিভ, টক্সিক। আমি তোকে ট্রাস্ট করি। আমি জানি তুই এমন ভুল করবি না যেটার জন্য তোর সম্মানে আঘাত আসবে। কিন্তু আমি চোখের দেখাটা মানতে পারিনি চাঁদ। খুব ফাটছিল, বিশ্বাস কর। গিয়ে মাত্রই দেখলাম ওই ছেলেটার সাথে শাড়ি পরে সেজেগুজে দাঁড়িয়ে আছিস। কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা যে আসছিল। চাঁদনি বিমূঢ় স্বরে বলল, শাড়িটা আমার ফ্রেন্ডরা দিয়েছে, চুড়িগুলোও। আচ্ছা, তুমি ওখানে গেলে কি করে? না মানে জানলে কি করে আমি ওখানে আছি? জিপিএস ট্র্যাক করেছি। তোর মোবাইলে জিপিএস সেট করা ছিল। তাহলে প্রথমেই যেতে। তাহলে তো আমার ফ্রেন্ডের দেখতে পেতে। তোমার ভুলের কারণে আমি মার খেলাম। 280 বার কল করার কোনো কারণ ছিল না দেখছি। ওই সিচুয়েশনে আমার মাথায় আসেনি ব্যাপারটা। আমি তোকে হন্যে হয়ে কুঁসছিলাম। মনে হচ্ছিল তুই হারিয়ে গেছিস। তারপর যখন মাথায় এলো, গিয়ে দেখলাম ওই নেতা না ক্যাতা তার সাথে দাঁড়িয়ে আছিস। কিরকম ফিল হয়েছিল আমার। ইচ্ছে করছিল দুটোকে মেরে কবরে পুঁতে দিই। তারপর ভাবলাম, অন্যের ছেলের কি দোষ, শত্রু তো আমার নিজের ঘরের। অনেক সামলানোর চেষ্টা করেছি নিজেকে, বুঝিয়েছি তুই ছোট, বুঝিসনি হয়তো। কিন্তু তুই ঘরে আসার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। চাঁদনি মলিন হাসলো, বলল, তোমার তো ভালোবাসার মানুষের অভাব নাই দাবাই। কিন্তু আমাকে তো কেউই ভালোবাসে না। ওই গুটি কয়েক মানুষই আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়। ওরা আমার জন্য শাড়ি কিনে এনেছে, রেহান চুড়ি কিনে দিয়েছে, বৃষ্টি আর হাসনা আমাকে সাজিয়ে দিয়েছে। আমার এই ভালোবাসাগুলো ফেলে আসতে ইচ্ছে করে না। বিশ্বাস করো, নেতারে আমি চিনিও না। ওনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই। কিন্তু আমি আমার ফ্রেন্ডের কথা ফেলতে পারিনি। আদার কথা ঘুরাতে বলল, এটা তুই ঠিক বলেছিস। আমার তো ভালোবাসার মানুষের অভাব নাই। আমি তোকে ছাড়া এই দুনিয়ার সবাইকেই ভালোবাসি। চাঁদনি কিছু বলল না। আদার চাঁদনির ফোন দেখতে দেখতে বলল, তোর ফ্রেন্ডরা ছবি পাঠিয়েছে, 1000টা সেলফি। কে তুলে ভাই? মোবাইল হ্যাং করতেছে। আইফোন পর্যন্ত তোদের ছবির লুট নিতে পারছে না। মাত্র 1000। কয়েক সেকেন্ড অপেক্ষা করো, আরও 1000 আসবে।
আমার বন্ধুরা এত কম সেলফি তুলে না, ওদের প্র্যাকটিসে লাগে। মুহূর্তেই আরও ১,২০০ ছবি এসে জমা হলো। আদার অবাক দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। বন্ধুদের প্রতি কি কনফিডেন্স! ছবিগুলো চেক করতে গিয়ে আদারের কপালে ভাঁজ পড়ে। সবাই মিলে অনেকগুলো গ্রুপ পিক তুলেছে। আবার হাসনা আর বৃষ্টি রাতের সাথে সিঙ্গেল ছবি তুলেছে। আদার দ্রুত চেক করলো চাঁদনির সাথে এমন কোনো ছবি আছে কিনা। নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ও। আদার নেতার ছবি জুম করে দেখে ছেলেটা সুন্দর, হ্যান্ডসাম, তবে ওর মতোই। ওর চেয়ে খুব বেশি সুন্দরও না। কিন্তু আদারের হিংসা হয়, গায়ের রংটা ওর চেয়ে বোধহয় একটু উজ্জ্বল। তবুও বেশি না, মানানসই। তবুও এই সামান্যটুকু আদারের সহ্য হলো না। ও চাঁদনিকে বলল, নেতা দেখি ফিল্টার মাইরা ছবি তুলে। ফিল্টার নেতা মানে নাই, হাসনা আর বৃষ্টি মারছে। মেয়েরা ফিল্টার ছাড়া ছবি তুলতে পারে না। তারপরও দেখ চাঁদ, ওনার চেয়ে আমার মুখে মায়া বেশি। আমি ওনার চেয়ে বেশি কিউট, তাই না? অত কিছু তো বুঝি না। উনি হাসে না, গম্ভীর তাকে অলওয়েজ। নয়তো ওনাকেও কিউট লাগতো। এটাও খেয়াল করেছিস তুই? হ্যাঁ, তোমার চেয়ে বেশি ফর্সা ও। চাঁদনি বাঁকা হাসলো। আদার ওর পাশ ঘেঁষে বসলো, হুড়মুড়িয়ে বলল, উনি তো ফিল্টার দিয়েছেন। আমার চেয়ে বেশি ফর্সা হয় কি করে? বাস্তবেও বেশি ফর্সা, সামনাসামনি দেখেছি। চাঁদনি একটু বেশি ডেসক্রাইব করলো। আদার ফুঁসতে থাকলো। চাঁদনি মনে মনে খুব আনন্দ পেল। উফ, ওকে গায়ের রং নিয়ে খোঁটা দিতে ছেলেটার মুখে বাঁধে না, অথচ নিজের বেলায় নিতে পারছে না। আদার অনেকটা সময় ওর মোবাইল নিয়ে কাটাকাটি করলো। তারপর চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, অসুস্থ বলে ছেড়ে দিলাম, নয়তো আজ তোর গলা আমি সত্যিই টিপে দিতাম। আদার কিছুক্ষণ তাকিয়ে রইল চাঁদনির দিকে। 2 দিন চলে গেছে, অথচ এখনো চাঁদনির গালের দাগ যায়নি। 5 আঙ্গুলের দাগ এখনো স্পষ্ট, মনে হচ্ছে খোদাই করা হয়েছে। আগে লাল ছিল, এখন বাদামি রং ধারণ করেছে। আদারের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরোয়। কি জানোয়ারের মতো মেয়েটাকে মেরেছে! কতটা অমানুষ ও! আদার উদ্গ্রীব স্বরে বলল, তোর গালে একটা চুমু খাই চাঁদনি। চাঁদনির চোখে স্পষ্ট আক্রোশ। আদারের মুখ খামচে দিতে চাইছে যেন। কাল রাতেও বদমাস ছেলেটা অনেক উল্টাপাল্টা কাজ করেছে ওর সাথে। এদিকে ওকে কালির ড্রাম বলে, কাইল্লানি বলে, আবার ওর সাথে গেসে বসে এসব উল্টাপাল্টা করে ওর সাথে। আদার ওর গালের উপর তর্জনী আঙ্গুল ছুঁয়ে বলল, লাল হয়ে ফুলে আছে। আমার ঠোঁটের স্পর্শ না পাওয়া পর্যন্ত ব্যথা কমবে না। ব্যথা কমাতে চাইলে আমাকে চুমু খেতে দেয়। আমি বাবাকে সব বলবো। আদার ভাই, কি কি করতেছ তুমি আমার সাথে? ছি চাঁদ, এসব চাচ্চুকে গিয়ে বলবি? স্বামী চুমু খেতে চাইলে সেটা বাবাকে গিয়ে বলতে হয়? মান সম্মান তো কিছু রাখবি না দেখছি। তুমি যে আমাকে মেরেছ সেটা আমি বাবাকে বলবই। তাহলে বাবা অবশ্যই আমাকে নিয়ে যাবে এখান থেকে। চাঁদনির কথা শেষ করার আগেই আদার জোর করে চুমু খেলো ওর গালে। চাঁদনি হাতের তালু দিয়ে গাল ঘষে, এমনভাবে অপ্রকৃতস্থভাবে গালে চাপ প্রয়োগ করে যেন চামড়া উঠিয়ে ফেলবে। আদার টেডি হাসে, অ্যাটিটিউড নিয়ে বলল, দেখিস আজ রাতের মধ্যেই ব্যথা কমে যাবে। আমার ঠোঁটে জাদু আছে রে চাঁদ। চাঁদনি মুখ বাঁকিয়ে ফোন দেখে, ছবিগুলোর অবস্থা দেখে বিমূঢ় দৃষ্টিতে আদারের দিকে তাকায়। প্রতিটা ছবিতে রাতের অবস্থা দফা রফা করে দিয়েছে ও।
কিছু ছবিতে রাতকে ক্রপ করে দিয়েছে, বাকি ছবিগুলোতে রাত মাঝখানে, অর্থাৎ ক্রপ করা যাচ্ছিল না। সেখানে রাতের মুখে ইমোজি দিয়ে দিয়েছে, সাথে এডিট করে উল্টাপাল্টা ড্র করে দিয়েছে রাতের ফেসে। আদার মাথা রেখে শুয়ে পড়ল চাঁদনির কোলে। ছেলেটা এমন বাচ্চামো করতে পারে, চাঁদনির জানা ছিল না। অথচ নিজেকে বিগ ম্যান, জেন্টলম্যান বলে, যেখানে কাজকাম বাচ্চাদের মতো। চাঁদনি এতটাই অবাক হলো যে আদারকে কিছু বলতেই পারল না। আকিব শিকদার অনেকক্ষণ ধরে কল করছিলেন চাঁদনির মোবাইলে, কিন্তু চাঁদনি ঘুমে থাকায় রিসিভ করতে পারছিল না। জ্বর হওয়ার পর থেকেই মেয়েটা খালি সময়ে অসময়ে পরে পরে ঘুমাচ্ছে, আর ওর ঘুম এত শক্ত, ভূমিকম্পে দালান কষে পড়লেও ঘুম ভাঙবে না। আকিব শিকদার আর না পেরে আদারের মোবাইলে কল করলো। ও তখন ড্রয়িং রুমে বসে বসে মুভি দেখছিল। আকিব শিকদার চাঁদনির সাথে কথা বলতে চাইলেন। আদার উপরে উঠে এলো, এসে দেখলো চাঁদনি ঘুমোচ্ছে। ওদিকে আকিব শিকদার ডেম্পারেটলি কথা বলতে চাইছে ওর সাথে। আদার আর উপায় না পেয়ে চাঁদনিকে ডাকলো। চাঁদনি পিটপিট করে চোখ মেলে তাকালো। চাঁদ, চাচ্চু কল করেছে, কথা বলতে চাচ্ছে তোর সাথে। চাঁদনি ঘুমু ঘুমু স্বরে বলল, আমার ইচ্ছে করতেছে না, আমি এখন ঘুমাবো। আদার অবাক হলো, চাঁদনি কথা বলতে চাচ্ছে না ওর বাবার সাথে, যেখানে মেয়েটা ওর বাবার অন্তঃপ্রাণ। বাবাকে ছাড়া কিছুই বোঝে না। আদার উদ্বিগ্ন স্বরে বলল, কথা কেন বলবি না? তোকে দেখতে আসেনি বলে রাগ করেছিস? বাবার উপর রাগ করে কেউ? তুমিও তো বড় বাবার উপর রাগ করেছিলে, একটা কালির ড্রাম তোমার উপর গুছিয়ে দিয়েছিল বলে। মাসকে মাস পুন পঞ্জত করনি, খবর পঞ্জত নাওনি। আসলে সব দোষ খালি আমার ক্ষেত্রেই হয়। আদার কি বলবে বুঝতে পারল না। মেয়েটার রাগ জায়েজ। অনেকদিন ধরে চাঁদনি ওর বাবাকে বলছিল ওকে নিয়ে আসতে, অনেকবার কেঁদেছে ও। অথচ আকিব শিকদার নিজের ব্যবসার কাজে এতটাই ব্যস্ত যে সে নিজের মেয়েকেও দেখতে আসতে পারছে না। আদার নরম স্বরে বুঝ দিয়ে বলল, চাচু আসতে চেয়েছিল তোকে নিতে, আমি মানা করেছি। আর কয়েকদিন পর থেকে তোর মিড টার্ম এক্সাম, এখন চট্টগ্রামে গেলে পড়াশোনায় হিউজ একটা গ্যাপ পড়ে যাবে। তোমার চাচু কাল পুরো দিন কোথায় ছিল, আমি মরে গেছি কিনা একবার খবরও তো নিল না। চাচু বিজি ছিল ইয়ার, সব বিষয়ে এতটা দুষ ধরলে তো হয় না। তোমার চাচুর সব ব্যস্ততা, খালি আমার ক্ষেত্রেই একটা ফোন পর্যন্ত করা যায় না আমাকে। আমার প্রতি তার কোনো দায়িত্ব নেই, তাই 2 দিন পর পর কল করে। বাবার দায়িত্ব পালন করতে মানা করো। চাঁদনি মাথার উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল। আধারের খুব লজ্জা লাগলো আকিব শিকদারকে এসব বলতে। ও ফোন নিয়ে রিয়ালাইজ করলো আকিব শিকদার কল কেটে দিয়েছেন। হয়তো তিনি সব শুনে ফেলেছেন। পুরো দিন চাঁদনি মোটামুটি সুস্থ থাকে, জ্বর 100 ডিগ্রির উপরে উঠে না। কিন্তু সন্ধ্যা হতে না হতেই 104 ডিগ্রি জ্বরে কাহিল হয়ে পড়ে ও, চোখ মেলতে পারে না। আদারের তখন অবস্থা খারাপ হয়, ভয় লাগে। ও চাঁদনিকে সামলাতে পারে না। আদার ঘরময় পায়চারি করছে, 2 দিন ধরে এই সিচুয়েশন ফেস করছে ও, তারপরও স্টেবল হতে পারছে না। ইদানিং সবাই খুব বেশি ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে, আর এই জ্বরটা খুব মারাত্মক। চাঁদনি চোখ বন্ধ করে শুয়ে আছে। আদার থেমে থেমে চাঁদনিকে দেখছে, আবার পায়চারি করছে। চাঁদনি ক্ষীণস্বরে থমথমে গলায় ডাকলো, দাবাই। আদার দৌড়ে এলো ওর কাছে, ওকে ব্ল্যাঙ্কেটের উপর থেকে 2 হাতে আঁকড়ে ধরে বলল, চাঁদ, এই চাঁদ, আমার দিকে তাকা একটু। চাঁদনি চোখ বন্ধ অবস্থায় কোনো মতে বলল,
আব্বুকে একটা কল দাও না, আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। আব্বু রাগ করেছে আমার উপর, আমি এভাবে বলতে চাইনি। আদার কল করলো আকিব শিকদারকে, তবে তিনি ফোন রিসিভ করলেন না। ২-৩ বার কল করার পর আদার অসহায় স্বরে বলল, রিসিভ করছে না তো। আমার জন্য কোনো দিন সময় থাকে না ওনার, আমার কোনো দাম নেই কারো কাছে। চাঁদনির চোখের কার্নিশ পেয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়ালো। আদার আলতো হাতে মুছে দিল। চাঁদনির গালে সাথে গাল ঠেকিয়ে বসে থাকলো অনেকটা সময়। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। আদার ওয়াশরুমে গিয়ে বালতি ভরে পানি নিয়ে এলো। চাঁদনির মাথায় মুখ দিয়ে পানি ঢালতে থাকলো অনেকটা সময়। অনেকক্ষণ পর চাঁদনির গায়ের তাপমাত্রা একটু কমলো। আদার ডাকলো, চাঁদ। হুম। ঠিক লাগছে এখন একটু? না, একটুও ঠিক লাগছে না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাব। আমি মরে গেলেও বাবাকে আসতে বলবে না। আদার ডুক গিলে বলল, এইরকম কেন বলছিস? তুই মরে গেলে আমি কোথায় যাব? আমার বাড়িটা আবার খালি হয়ে যাবে, আমি আবারও একা হয়ে যাব। আমি কাকে গালাগাল করব, কাকে খোঁচা মারব? তোরে বিরক্ত করা ছাড়া আমার একটা দিনও কাটে না। তোকে জানানোর যে শান্তি, সেটা আর কোনো কিছুতেই নাই। তোকে ফ্রিজ আপ করে রেখে দিব আমি, কেমন? চাঁদনি ছোট ছোট চোখ করে তাকালো। আদার হাসলো, বিমর্ষ চিত্তে বলল, চাঁদ রে, আল্লাহ তোকে সুস্থ করে দিবে। তোর কষ্টগুলো আমি আর নিতে পারছি না। আমার থেকে তোর মুক্তি নাই, মরেও মুক্তি পাবি না আমার থেকে, যতদিন না আমি মারা যাই ততদিন। সাবিহা বসে আছে ওর কক্ষে। আদার কেমন যেন গায়েব হয়ে গেছে। অনলাইনে নাই, ফোনে পাওয়া যাচ্ছে না, ভার্সিটিতে পর্যন্ত আসছে না। আসবে কি করে? ও তো চাঁদনিকে নিয়েই আছে। সারাক্ষণ চাঁদনির ফোন নিয়ে বসে থাকে। নিজের ফোন নেওয়ার সময় কোথায় আদারের? কিন্তু এসব তো সাবিহা জানে না। ও চাইলেই আদারের ফ্ল্যাটে যেতে পারে, কিন্তু ওর ইচ্ছে করছে না। ও চাঁদনিকে দেখতে পারে না। ওর কষ্ট হয়, মনে হয় একটা ছোট্ট মেয়ে ওর প্রিয় মানুষটার ভাগ নিয়ে নিয়েছে। বিদ্বেষ ছড়াই হৃদয়ে। সাবিহা এসব ভাবনাই বুঝছিল। রাত তখন রেগেমেগে ঢুকলো ওর কক্ষে। সাবিহা হকচকিয়ে বলল, ভাইয়া। রাত কখনোই ওর কক্ষে নক করা ছাড়া আসে না, ইভেন আসেই না। ওই যাই রাতের কক্ষে রাতের সাথে দেখা করতে। রাত রাগী কণ্ঠে বলল, কোন ছেলের খোঁজ নিতে বলেছিস তুই আমাকে? যে তোর বয়ফ্রেন্ড ছিল, সেই ছেলেটা এখন বিবাহিত। তুই একটা বিবাহিত ছেলেকে ভালোবাসিস সাবিহা? সাবিহা জানতো রাত এটা অবশ্যই জানতে পারবে। রাতের পক্ষে খবর পাওয়া কোনো টাফ বিষয় না, তবুও ও লুকিয়েছিল। রাতকে এটা বলার সাহস হয়নি। রাত আবারও বলল, উত্তর দে, চুপ করে আছিস কেন? আমি যখন তাকে ভালোবাসতাম তখন সে বিবাহিত ছিল না। আমি কোনো বিবাহিত ছেলেকে ভালোবাসিনি, বরং আমি ভালোবাসার পর, সম্পর্কে যাওয়ার পর সে বিয়ে করেছে। সাবিহা অস্থির স্বরে বলল। রাত শান্ত কণ্ঠে বলল, যেভাবেই হোক বিয়ে হয়েছে। একটা বিবাহিত ছেলেকে আবদার করছিস আমার কাছে? লজ্জা করলো না তোর? অবশ্য লজ্জা করবে কেন, মায়ের থেকেই তো শিখেছিস এসব। সাবিহা নিজের উন্নার কোনা চেপে ধরল। রাত এখন ওর মাকে নিয়ে কথা শোনাবে ওকে। যতই হোক, ওর মা যত খারাপ কাজই করুক, তবুও ওর মা। সাবিহার খারাপ লাগবে। সাবিহা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ভালোবাসা অপরাধ ভাইয়া? ভালোবাসা অপরাধ না সাবিহা, কিন্তু আরেকজনের স্বামীকে চাওয়া অপরাধ। একটা সংসার ভাঙা অপরাধ, অনেক বড় অপরাধ।
তুই তোর মায়ের মেয়ে, কিন্তু পাশাপাশি আমার বোনও। আমি তোকে এত বড় অন্যায় করতে দিব না। সাবিহার ভয় লাগছে। রাত সহজে রাগে না, খুব শান্ত একটা ছেলে ও, কিন্তু রাখলে সব শেষ করে দেয়, ধ্বংসাবশেষও রাখে না। সাবিহা মনে সাহস সঞ্চার করে বলল, আমি ওকে ভালোবাসি ভাই, আমি ওকে চাই, আমি ওকে অনেক ভোলার চেষ্টা করেছি, মনকে বুঝিয়েছি সে বিবাহিত, কিন্তু আমি মুভ অন করতে পারছি না, আমি ওরে ভুলতে পারছি না। রাত এবার রেগে বলল, ভালোবাসলেই হলো, আরেকজনের স্বামীর উপর নজর দিস, লজ্জা লাগে না? মেয়েটার কি হবে একবারও ভেবেছিস? তোর জন্য আরেকটা মেয়ের গায়ে ডিভোর্সি ট্যাগ লাগবে। তাতে আমার কি? আমি কেন অন্য মেয়ের কথা ভাবতে যাব? আমার শুধু আমার ভালোবাসাকে লাগবে, আমি শুধু আমার কথা ভাববো। অন্য মেয়ে চলেই যাক, তুমি যদি তাকে আমার করে দিতে না পারো, তাহলে আমি নিজেরটা নিজেই ভেবে নিব, আর তুমি আমাকে আটকাতে পারবে না। সাবিহা পুরোটা সময় মাথা নিচু করে মেজের দিকে তাকিয়েছিল, এক পলক রাতের পানে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলল ও। রাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাবিহার দিকে। ক্ষণকাল পর এক পাশে হেসে বলল, আমি ভেবেছিলাম তুই আমার বোন, তোর মাথায় অন্তত এসব আসবে না। তুই আমার কষ্ট দেখিসনি সাবিহা? একটা ব্রোকেন ফ্যামিলি কেমন হয় বুঝোস? তোর মা খুব শান্তিতে আছে, আমার মাকে অশান্তিতে ফেলে। 12 মাসের মধ্যে 11 মাস তোর মা আর বাপের কথা বন্ধ থাকে। সে অন্যের সংসার ভেঙে খুশি হতে পারেনি, তুইও পারবি না। আমি বুকারে, আমি তোকে ওই মহিলার মেয়ে না ভেবে নিজের বোন ভেবেছি, কিন্তু আমার মাথায় রাখা উচিত ছিল, রক্ত নিজের আসল রূপ তো দেখাবে নিশ্চয়। তোর মা আমার মায়ের সংসার ভেঙেছে, কিন্তু তোকে আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে দিব না। কতটা মাথায় ঢুকিয়ে নেয়।